আসসালামু আলাইকুম। আপনার জীবন হোক সুস্থ, সুন্দর ও আলোকিত। প্রিয় দর্শক, শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান। অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীর স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন এই স্তন ক্যান্সারে। দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল। তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার লিয়া আমিন, সহকারী অধ্যাপক, জেনারেল সার্জারি, আহসানিয়া মিশন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, উত্তরা, ঢাকা। স্বাগত আপনাকে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনার শুরুতেই জানতে চাই, ব্রেস্ট ক্যান্সারকে আজকের দিনে কেন এত গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে আমাদের সমাজে দেখা যাচ্ছে? দেশে শুধু না, সারা বিশ্বেই দেখা যায় যে অ্যাক্সিডেন্ট এবং হার্ট অ্যাটাকের পরের যে সমস্যাগুলো আছে সেটার ভিতরে ক্যান্সার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কারণ। এবং মহিলাদের ভিতরে ব্রেস্ট ক্যান্সারের জন্য মানে স্তন ক্যান্সারের মৃত্যু হারটা বেশি, সেই জন্য এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদি ওভারঅল চিন্তা করা হয়, ইসোফেজিয়াল ক্যান্সার অথবা ওরাল ক্যান্সার গুলো হচ্ছে এক নম্বরে, কিন্তু যদি শুধু মহিলাদের ক্ষেত্রে চিন্তা করা হয় তাহলে ব্রেস্ট ক্যান্সারটার গুরুত্বটা বেশি। এরপরে আছে সার্ভাইকাল ক্যান্সার। সব ক্যান্সারের ভিতরে নারীদের ভিতরে ব্রেস্ট ক্যান্সারের অবস্থানটা কোথায় আমাদের বাংলাদেশে? আমাদের বাংলাদেশে তো জাতীয়ভাবে কোনো জরিপ নেই, বাট গ্লোবোকন বাংলাদেশের 2022-এর জরিপ অনুযায়ী স্তন ক্যান্সার এখন এক নম্বরেই। বয়সের কোন ধাপ থেকে ঝুঁকি সব থেকে বেশি বাড়ে এই ব্রেস্ট ক্যান্সার? কিছু বয়স ভেদে কিছু পরিবর্তন আছে, দেশের অনুযায়ী বিভিন্ন দেশে এক রকম ভাবে দেখা যায়। বিশ্বে বলা হয়েছে যে 40-এর পরে সাধারণত ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় ওদের জীবন ব্যবস্থার উপরে। কিন্তু আমাদের দেশে আমরা যখন নিজেরা প্র্যাকটিস করি তখন দেখি যে এটা 35-37 এই বয়সটাতে আমরা একটু বেশি পাই। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা এখন 22-20 এই বছরে পাচ্ছি, বেশ আর্লি পাচ্ছি এখন। পারিবারিক ইতিহাস কতটা ঝুঁকি বাড়ায়? এটা তো অবশ্যই আছে। পারিবারিক ইতিহাস যদি দেখা যায় ফার্স্ট ডিগ্রি রিলেটিভস এর ভিতরে থাকে, মা, খালা বা বোনের থাকে, তাহলে অন্য আরেকজনের তুলনায় 2 থেকে 3 গুণ ঝুঁকি বেড়ে যায়। বয়সটা সেটা মানে বয়সও দেখা যায় যে একটু এগিয়ে আসে। মার হয়তো 50 বছরে ধরা পড়েছে, তো ওনার মেয়ের দেখা যেতে পারে সেটা 40-45-এ চলে আসতে পারে। তো সেই জন্য আমরা বলি যদি পারিবারিক ভাবে থেকে থাকে তাহলে আমরা 25 বছর বয়স থেকে কিছুটা স্ক্রিনিং পরীক্ষার ভিতরে পেশেন্টদেরকে যেতে বলি। বা যখনই একটা পেশেন্ট ক্যান্সার নিয়ে আসে তার পরিবারের সবাইকে আমরা একটু সচেতন করে দিই যে রেগুলার চেক আপে থাকতে হবে। প্রাথমিক অবস্থায় ব্রেস্ট ক্যান্সারের সবচেয়ে সাধারণ উপসর্গ কি হতে পারে? সাধারণ উপসর্গ আসলে বলা মুশকিল, একদম একটাই স্পেসিফিক না, বেশ কিছু স্পেসিফিক উপসর্গ আছে। যেমন একটা ছোট চাকা নিয়ে আসতে পারে, ব্যথা নেই কিন্তু চাকা। তো যখন ব্যথা থাকে না ওনারা সহজেই আমাদের কাছে আসেন না যে ব্যথা না, একটু পরে যায়, এটা করে করে জিনিসটা বেড়ে যায়। আবার কারো দেখা যায় যে একটু চিনচিনে ব্যথা করছে। তো এটাও কিছু ক্ষেত্রে স্বাভাবিক কারণে হয়, স্ট্রেসের কারণে হয়, মাসিকের সময় হয়। কিন্তু ব্যথাটা যদি একই জায়গায় স্পেসিফিকলি হতে থাকে বারবার তাহলে অবশ্যই এটা দেখানো উচিত। আবার কারো ক্ষেত্রে দেখা যায় ব্যথা নাই কিন্তু দুধে বোটাটা ভেতরে ঢুকে যাচ্ছে, অথবা চামড়াটা কোথাও একটু মোটা ফিল হচ্ছে, অথবা একটা জায়গায় একটু ঢ্যাপ খেয়ে আছে, বা দেখা যায় যে বগলতলায় এক্সিলাতে হয়তো একটা চাকা হয়ে আছে। এইগুলো সাধারণত আমরা বলি যে যদি কেউ উপলক্ষ করে তাহলে অবশ্যই যেন ডাক্তারের কাছে আসে। কত ঘন ঘন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা উচিত? ওই যে বলছিলাম যে ব্যথার কথাটা, মাসিকের সময় কিছু মহিলার ব্যথা হয়, এটা খুব নরমাল, সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া বলি আমরা, খুব ন্যাচারাল। হ্যাঁ, ন্যাচারালি এটা হয়। কেউ বেশি অনুভূত করে, কেউ না। তো সেই জন্য আমরা ওনাদেরকে বলি ওই সময়টা ভয় না পেয়ে ওই সময়টাই আমরা একটু চেক আপটা করি। মাসিকটা শেষ হলো, ফরজ গোসলের সময় তারা নিজেরা একটু সেলফ এক্সামিনেশন করতে পারে। তো যে উপসর্গগুলোর কথা তখন বললাম, এগুলো যদি তারা কেউ অনুভূত হয় ওই সময়টায় তাহলে তখন আসলে আমরা একটু চেক আপ করে দিই। আর্লি কিছু হলে আমরা আর্লি ধরতে পারি। ম্যামোগ্রাফি কত বছর বয়স থেকে জরুরি হয়ে ওঠে? এটা ওই সেম জিনিস, যে ইনসিডেন্ট বা এইজ ইনসিডেন্ট যেটাকে বলি আমরা, যে বয়সে বেশি হয় সেই অনুযায়ী। বাইরের দেশে ওদের একটা স্ক্রিনিং প্রোগ্রাম থাকে ন্যাশনালি, যেটাতে 40 আপ দেখে মেমোগ্রাফি করে, ওরা স্ক্রিনিং প্রোগ্রামের আন্ডারেই থাকে। আমাদের দেশে এরকম কোনো স্ক্রিনিং প্রোগ্রাম একদম সরকারি পর্যায়ে নেই, যার কারণে ওভাবে না করে আমরা বিভিন্ন এলাকায় যেরকম মেমোগ্রাফির
ফ্যাসিলিটিসটা নেই, সুবিধাটা নেই, আমরা অ্যাটলিস্ট আলট্রাসোনোগ্রাফিটা করতে বলি। হ্যাঁ, স্ক্রিনিং এর জন্য মেমোগ্রাফি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, কারণ যত ছোট লেশন হোক না কেন মেমোগ্রাফিতে আর্লি ডিটেকশন সম্ভব হয়। কিন্তু সবার ক্ষেত্রে তো ওটা এক্সেস হওয়া সম্ভব না। যাদের কোনো সিমটম থাকে, পেইনলেস সিমটম, তাদেরকে আমরা বলি অ্যাটলিস্ট একটা আলট্রাসোনোগ্রাফি করুক। সন্দেহজনক কিছু থাকলে আমরা তখন তাকে মেমোগ্রাফির জন্য পাঠিয়ে দিই। আর যদি ফ্যামিলিতে কারো থাকে আগে থেকে যে তার কারো একজনের মা বোনের কারো ক্যান্সার ছিল, তাহলে ওনাকে আমরা আগে থেকেই বলে দিই যে মেমোগ্রাফির প্রোগ্রামের ভিতর চলে আসতে। আমরা 35 হলেই বরঞ্চ বলি মেমোগ্রাফি করে ফেলেন। আর যদি কোনো মহিলা দেখা যায় 30-এর ভিতরে 2-3 বাচ্চা মা হয়ে গেছে, ব্রেস্টটা একটু সফট, তাহলে তার ক্ষেত্রেও সন্দেহ হলে মেমোগ্রাফিটা করতে বলে দিই। মেমোগ্রাফি কত বছর বয়স থেকে আসলে জরুরি? এই যে আমাদের দেশের জন্য আমরা 35 ধরি। 35 এটাই স্ট্যান্ডার্ড, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড। আল্ট্রাসাউন্ড বা বায়োপসি কোন ক্ষেত্রে কতটা বেশি কার্যকর? আল্ট্রাসাউন্ড এবং বায়োপসি দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে ইমেজিং, ছবি তোলা, আর একটা হচ্ছে টিস্যুটা ডায়াগনোসিস করা। মানে ব্রেস্টের ভিতর কোনো গোটা বা সন্দেহজনক কিছু থাকলে ওটার ভিতর কি আছে এই টিস্যুটা নেওয়া বা কালেকশন করার পদ্ধতিটাকে বায়োপসি বলা হয়। টিস্যুটা নেওয়ার পর আমরা সেটাকে পরীক্ষায় পাঠাই হিস্টোপ্যাথোলজির জন্য, কনফার্ম করার জন্য যে ক্যান্সার আছে কি নাই। তো আল্ট্রাসোনো গাইডেড বায়োপসি, যেটা আপনি হয়তো বা ওটার মিনিং নিতে চাচ্ছিলেন, আগে বায়োপসি শুধু হাতে লাগলে আমরা আন্দাজের উপর নিতাম। তো সেই ক্ষেত্রে দেখা যেত 2-3% ক্ষেত্রে মিস হয়ে যেত যে ক্যান্সার আছে বাট নেগেটিভ রেজাল্ট চলে এসছে। বাট যদি আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে এই লেশনটা দেখে দেখে একদম স্পেসিফিকলি নিতে পারি, তাহলে এই মিস ডায়াগনোসিসটা হবে না, অ্যাপ্রোপ্রিয়েটলি নেওয়া যায়। এটা একটা এখন নতুন পদ্ধতি, আল্ট্রাসোনোগ্রাফির বায়োপসি আমরা নিচ্ছি। আর পোর্টেবল আল্ট্রাসাউন্ড এখন অ্যাভেলেবল, হাতের নাগালের ভিতরে ছোট একটা ইনস্ট্রুমেন্টের মতো। আমরা চেম্বারে বসেই দেখে তখনও বায়োপসিটা কালেক্ট করতে পারছি। এটা খুব ইজি পদ্ধতি হয়ে গেছে, খুব জরুরি, এবং এটা বলা যায় একদম প্রাথমিক পর্যায়ের একটা টেস্টের ভিতরে একটা। সার্জিক্যাল অনকোলজিতে বর্তমানে কোন আধুনিক পদ্ধতি সবচেয়ে বেশি সফল? সার্জিক্যাল অনকোলজি বলতে আসলে যে আমাদের অনকোলজিকেরই মানে ক্যান্সারের ট্রিটমেন্টটা কত সুন্দর করে করা যেতে পারে এবং সেটা সেফলি মার্জিন ক্লিয়ার করে ব্রেস্টটাকে রেখে, এই অনেকগুলো ব্যাপার কাজ করে। আগে তো শুধু ব্রেস্ট ক্যান্সার হলে সবাই কেটে ফেলতো, পুরো ব্রেস্টটা ধরে কেটে ফেলা। তো এখন কনসেপ্টটা আসছে যে আমার একটুকু আঙ্গুল পচে গিয়েছে, আমি শুধু আঙ্গুলটা ফেলবো না পুরো হাতটা ফেলবো। তো ওই কনসেপ্টটাতেই চিন্তা যে ব্রেস্টের অল্প একটু জায়গা যদি এফেক্টেড হয় আমি পুরো ব্রেস্ট কেন ফেলবো। আর যদি আমি ট্রিটমেন্টের সাথে সার্জারিক্যালি কেমোথেরাপি, রেডিওথেরাপি মিক্সচার করে পেশেন্টকে একটা টোটাল ট্রিটমেন্ট দিতে পারি, পেশেন্ট যদি ওখান থেকে আমরা সেফলি তাকে ক্যান্সার ফ্রি করে রাখতে পারি, তাহলে why not for going breast conserving surgery, why the total mastectomy? পুরো ব্রেস্টটা ফেলে দিলে যে একটা অঙ্গহানি হলো, পেশেন্টের যে একটা সারাক্ষণ একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সের ভুগা যে আমার একটা অঙ্গ নাই, এই জিনিসটা থেকে তাহলে আমরা ওকে উঠায় আনতে পারি। অঙ্কোপ্লাস্টিক সার্জারি বা ব্রেস্ট রিকনস্ট্রাকশন, এটার সাথে অ্যাফিনিটি কি? বা এটার সাথে এটাই যে ব্রেস্ট রেখে অপারেশনের অনেকগুলো ধাপ আছে। একটা হচ্ছে ব্রেস্টের শেপ আর টিউমারের সাইজ অনুযায়ী যদি দেখা যায় যে দুটা রেশিও মোর দেন 1:5, তাহলে আমরা শুধু টিউমারটুকু ফেলে বাকি ব্রেস্টটুকু রেখে দিতে পারি। এটা লেভেল 1 এন্ড লেভেল 2 সার্জারি বলে এটাকে। মানে ব্রেস্টের আর কিছু করছি না, আমরা ব্রেস্টেরই একটা টিস্যু শুধু ফেলে দিই, ওটাকে এমন সুন্দর করে ক্লোজ করে দেওয়া যে ব্রেস্টের শেপটা বজায় থাকছে, অ্যাসথেটিক্যালি গুড, দেখতে ভালো লাগছে। আর যদি দেখা যায় যে না টিউমার সাইজটা বড় বা আমাদের একটু বেশি পরিমাণে ফেলতে হচ্ছে, অথবা ব্রেস্টের সাইজটা ছোট, তাহলে তো আমরা টিউমারটা ফেলে দিলে ব্রেস্টের যতটুকু থাকবে দেখতে ভালো লাগছে না। সেই ক্ষেত্রে তারই বডির মাংসপেশি বা চর্বি, আমরা স্কিন, ওগুলোকে বিভিন্নভাবে রোটেট করে ভেতরে বসিয়ে, এটাকে বলা হয় ভলিউম ডিসপ্লেসমেন্ট রিকনস্ট্রাকটিভ সার্জারি। এটা হচ্ছে তারই বডি জিনিসে বানিয়ে দেওয়া। আরেকটা হচ্ছে কোনো পেশেন্টের হয়তো খুব এগ্রেসিভ কোনো ক্যান্সার আছে যে পুরো ব্রেস্টটা রাখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা স্কিনটাকে রেখে ব্রেস্টটা ভেতর থেকে বের করে দিয়ে ওখানে ইমপ্লান্ট বসিয়ে দিতে পারি। পেশেন্টের ব্রেস্টের শেপ মেনটেন হচ্ছে, বাট দেখতে মনে হচ্ছে যে তার ব্রেস্টটা আছে, বাট আমরা সম্পূর্ণ একটা ক্লিনিক্যালি সেফ একটা সার্জারি করা গেল যাকে ক্যান্সারটা রিমুভ করে। এই ট্রিটমেন্ট বা এই সার্ভিসটা তো আমাদের লোকালি আমাদের দেশে আছে, আমাদের দেশে আছে। এটা আমাদের সাথেই বলছি, গর্বের সাথেও বলছি যে বিশ্বমান যে চিকিৎসাগুলো আছে এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল। আমরা এটা বাংলাদেশে সার্ভিস দিতে পারি, বিভিন্ন বড় বড় হসপিটালগুলোতে এটা আমরা সার্ভিসটা দিতে পারি। আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছি, ক্যান্সার চিকিৎসাটা আসলে শুধুমাত্র একজন চিকিৎসকের দ্বারা সম্ভব না, শুধু সার্জন এটাকে কমপ্লিট করে, কমপ্লিট মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট। এখানে ক্যান্সার বিশেষজ্ঞ, তারপরে সার্জন, প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, সবার সমন্বয়ে একটা ট্রিটমেন্ট দেওয়া হয়।
ব্রেস্ট সংরক্ষণ করে অপারেশনের সুযোগ কতটা বাড়ছে? ওকে, ওই আমরা যেভাবে বললাম যে আমাদের দেশে সম্ভব, তো এই পদ্ধতিগুলো আমাদের বিভিন্ন বড় বড় হসপিটালগুলোতে আমরা অ্যাভেল করতে পারছি। তবে যে ব্রেস্ট সংরক্ষণ করে যখন অপারেশন করার ব্যাপারটা আসে, তখন রেডিওথেরাপির ব্যাপারটাও সাথে সাথে আসে। যেসব জায়গায় রেডিওথেরাপির ফ্যাসিলিটিসটা নেই, সেখানে আমার মনে হয় ব্রেস্ট সংরক্ষণ করে অপারেশনের কাজটা না করাই ভালো, কারণ তাহলে সম্পূর্ণ ট্রিটমেন্টটা হবে না। সম্পূর্ণ ট্রিটমেন্ট তখনই হবে যে আমরা ব্রেস্ট রেখে অপারেশন করলাম এবং সাথে এরপরে সময় মতো তাকে রেডিওথেরাপি দিতে পারলাম। তো এই সমন্বয়টা যে হসপিটালে সম্ভব সেখানে সেখানে আমরা এই ট্রিটমেন্টটা দিতে পারছি। তো রোগীদেরকেও আমরা সেই সম্পর্কে ইনফরমেশন দিয়ে দিই যে কোথায় আছে কোথায় নেই, এবং শুধুমাত্র আগে আমি ব্রেস্টটা রাখবো করে রেখে দিলাম কিন্তু পরে রেডিওথেরাপি নিলাম না, তাহলে আমার পুরো অপারেশনটাই ফেইলিওর হয়ে যাবে, পুরো ট্রিটমেন্টটাই দেখা যাবে যে অসম্পূর্ণ রয়ে যাবে। তো এই জন্য যেখানে রেডিওথেরাপির ব্যবস্থা আছে সেখানে আগে রেডিয়েশন অনকোলজির সাথে সমন্বয় করে তারপর আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের ওই পেশেন্টের ব্রেস্ট কনজেনিটাল সার্জারিটা করবো কি করবো না। খরচটার বিষয়ে বা এটা চিকিৎসা ব্যয়টা আমরা কি চিকিৎসা ব্যয়টা আসলে এটা ডিফারেন্ট, এটা হসপিটালের সার্ভিস অনুযায়ী। রেডিয়েশন অনকোলজির ব্যাপারেও কিছু ব্যাপার আছে, যেমন কবাল্টে দেয় বা আইএমআরটি দেয়। যত বেশি উন্নতভাবে প্রিসাইসলি আমরা রেডিয়েশন দিব তত খরচটা একটু বাড়বে। আবার অপারেশনের ক্ষেত্রেও যেখানে যত প্রিসাইসলি আমরা অপারেশনের ব্যবস্থাটা করব সেখানে একটু খরচ বেশি হবে। সাথে পরবর্তী চিকিৎসাও আছে, কেমোথেরাপির ওষুধপত্র কোনটা লাগবে কোনটা লাগবে না। আবার পেশেন্টের টিউমার বায়োলজির উপর ডিপেন্ড করে যে আমরা কোন ওষুধ দিব কোনটা কাজে দিবে। তো সবকিছুর উপরে ট্রিটমেন্টটা আসলে খরচটা একটু হেরফের হয়। তো সেটা সরকারি হসপিটাল একরকম, যেখানে পেশেন্টের শুধু ওষুধগুলোর খরচ দিতে হয়, আর প্রাইভেট সেক্টরে তো ডক্টরদের কিছু প্রাইভেট খরচ আছে। তো সেগুলো যদি আমরা চিন্তা করি, আমি যেরকম আসানিয়া ক্যান্সার মিশন হসপিটালে কাজ করি, তো সেখানে একটা সাধারণভাবে পেশেন্ট যদি প্রাথমিক পর্যায়ে আসে, মোটামুটি 7 থেকে 8 মাসে একটা ট্রিটমেন্ট নেয় সম্পূর্ণটাই, যে সার্জারি কেমো রেডিয়েশন সবই লাগে, তার সবকিছু মিলে দেখা যায় মোটামুটি 2.5 থেকে 3 লাখের মতো খরচ হয় যদি ইমিউনোথেরাপি না লাগে সাধারণভাবে। প্রথম দিকে যদি আপনাদের ওখানে কেউ চিকিৎসা নিতে আসে, মানে এরকম যে একজন সম্পূর্ণ একটা চিকিৎসা নিল কোনো উচ্চ-নিচ ছাড়া, কোনো এক্সট্রা খরচ ছাড়া, কোনো এক্সট্রা কোমরবিডিটিস নাই, তাকে আলাদা করে এক্সট্রা কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হলো না, যেটুকু আছে ক্যান্সারের জন্য, তাদের মোটামুটি দেখা যায় 3 দিনের ভিতর আসলে হয়েই যায় ট্রিটমেন্টটা। অপারেশনের পর রোগীর জীবন মান কেমন থাকে? এটাও ভিন্ন, পেশেন্ট হিসেবে, পেশেন্টের পারিবারিক অবস্থা হিসেবে, পেশেন্টের কি ট্রিটমেন্টটা দিলাম সেটা, কারণ সব পেশেন্ট একভাবে কেমোথেরাপি নিয়ে একই রকম ভাবে স্বাস্থ্য নিয়ে থাকতে পারে না। কেউ কেউ দেখা যায় 2nd বা 3rd সাইকেলে বেশ দুর্বল হয়ে যায়, রক্তকণিকা কমে যায়, তাদের ক্ষেত্রে একটু কষ্টই হয়। আর কেউ কেউ আছে এটা ভালো মতোই অ্যাবজর্ব করতে পারে, অপারেশনটাও সুন্দরভাবে গ্রহণ করতে পারে, কারণ এটা মেজর অপারেশন। তো এই পারিবারিক যে জীবন মান সেটা আসলে পারিবারিক অবস্থার সাথে রিলেটেড। প্রতিদিনের ব্যায়াম ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে কতটা কার্যকর? যেরকম আমরা ছোট বাচ্চাদেরকে স্কুলে পড়াই সুষম খাদ্য গ্রহণ করো, শরীর চর্চা করো, এটা আসলে আমাদের বড় হলেও মানা উচিত সবকিছু ক্ষেত্রে, নট অনলি ব্রেস্ট ক্যান্সার। একটা ভালো জীবন ব্যবস্থা, সুষম খাবার খাওয়া, নিয়মিত সময় মতো খাদ্যটা গ্রহণ করার সাথে ব্যায়াম করা প্রতিদিন, এটা আমাদের সব শরীরটাকে ভালো রাখলে ইমিউনিটিটা বাড়বে, ইমিউনিটি বাড়লে সেটা ক্যান্সার প্রোটেকশন দিবে। আমাদের যেরকম কিছু ক্যান্সার জিন থাকে সেটার সাথে ক্যান্সার প্রোটেক্টর জিনও থাকে। তো আমরা যদি একটু ভালো ব্যায়াম করতে পারি, শরীরটাকে ভালো রাখতে পারি, এই ক্যান্সার প্রোটেক্টর জিনগুলো আমাদেরকে সাপোর্ট দিতে থাকে। মানে লাইফস্টাইল, খাদ্যাভ্যাস বা অবশ্যই একটা হেলদি লাইফস্টাইল, ঘুমের সাথে এটার সাথে, হ্যাঁ, ভালো পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, পর্যাপ্ত বিশ্রাম। আমরা অনেক কারণে অনেক বেশি স্ট্রেস নিয়ে রাখি, ঠিকমতো ঘুমাই না, 2 দিন যা ঘুমালেই দেখা যাবে পরের দিন আমাদের বেশ দুর্বল লাগে। তো দুর্বল লাগা মানে কি, আমার ইমিউনিটি কমে যাচ্ছে, আমার বডি সাপোর্ট দিতে পারছে না। তো যদি এই সময় কোনো ছোট মোটো অসুখ বিসুখ হয় তাহলে আমাদের শরীর সাপোর্ট দিতে চায় না। তো যদি ভালো ব্যায়াম করি, ভালো খাদ্যাভ্যাস থাকে, তাহলে শরীরটা সবসময় ভালো থাকবে, আমরা ভালো প্রোটেকশন দিতে পারবো। খাদ্যাভ্যাসে কোন বিষয়গুলো ঝুঁকি কমাতে সাহায্য করে, যদি আমরা স্পেসিফিক্যালি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলি? শুধু ব্রেস্ট ক্যান্সার না, যে কোনো ক্যান্সারই আসলে খাদ্যাভ্যাসের ভিতরে ওই যে বললাম সুষম খাবার খাওয়া, একটু হেলদি ফুডস, প্রতিদিন একটা ফল রাখা, পর্যাপ্ত পানি গ্রহণ করা, আর ভাজি পোড়া বাইরের এই যে জাঙ্ক ফুড যেগুলোকে বলি আমরা, প্রসেসড ফুড, এগুলো অ্যাভয়েড করাই বেটার। কারণ প্রসেসড ফুডে অনেক রকমের প্রিজারভেটিভ দেওয়া থাকে, ক্যান জাতীয় খাবারে অনেক রকমের প্রিজারভেটিভ থাকে, যেগুলো আসলে অল্প মাত্রায় হয়তো কার্সিনোজেনিক না, বাট রেগুলার আমরা নিতে থাকলে ওগুলোই আমাদের জন্য কার্সিনোজেনিক হয়ে যাবে।
তো ঘরে রান্না করা, বাগানে উদ্ভাবিত খাদ্য জিনিসগুলো গ্রহণ করাটাই আমাদের জন্য বেটার। জি, সার্জারির পর মানসিক স্বাস্থ্য কতখানি প্রভাবিত হয়? হ্যাঁ, এটাও আমরা একটা জরিপ আমাদের হসপিটালে এখন চালাচ্ছি যে আফটার ক্যান্সার ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট পেশেন্টের মানসিক অবস্থা কেমন হয়। তো সেটা কিছু ক্যাটাগরি থাকে। উন্নত বিশ্বে ব্রেস্ট কিউ বলে একটা জিনিস আছে, ওরা বিভিন্ন ব্যাপারে কোশ্চেন করে পেশেন্টের আশা বা ভরসা, ডিপ্রেশন, দুশ্চিন্তা, এগুলো সম্বন্ধে তারা একটা জরিপ করে, ডাটা আছে। তা আমাদের ওভাবে নাই থাকলেও আমরা জাস্ট মৌখিকভাবে কিছু জিজ্ঞেস করি, যেমন ব্রেস্ট ফেলে দেওয়ার পর পেশেন্টের একরকমের মানসিক অবস্থা থাকে, ব্রেস্টটা রেখে অপারেশন করলে একরকম থাকে। আবার দেখা গেল ব্রেস্ট অপারেশন করে ফেলেছে আগে, এখন কেমো নিতে যাবে, পেশেন্টের একটা ভয় লাগে যে কেমো নিতে গেলে সব চুল পড়ে যাবে, নখ কালো হয়ে যাবে, খেতে পারবে না, অন্য রোগী থেকে দেখে অনেক সময় ভয় পেয়ে যায়। তো সেই ক্ষেত্রে ফ্যামিলি এবং আমাদের যে কথাবার্তা, আমাদের নার্সদের কথাবার্তা সবকিছু মিলে তাকে একটা সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট দেওয়াটা আমাদের মনে হয় জরুরি। আর ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট। সেক্ষেত্রে পরিবার বা বন্ধু বান্ধব মানে তার তাদেরকে যদি তারা যদি কথাবার্তার মাধ্যমে তাকে একটু মনোবল দিতে পারে যে না, এটা সাময়িক একটা অবস্থা, চিকিৎসার পর আমরা ভালো হয়ে যেতে পারবো, আবার আগের মতো একটা লাইফ লিড করতে পারবো, এই যে একটা মানসিক শক্তি দেওয়া, এটা একটা বড় ব্যাপার। আমাদের গ্রামে গঞ্জে দেখা যায় মহিলা কেউ অসুস্থ হলো, পাশে পাশে মহিলা সে হলো আহারে বাহারে কি হয়ে গেল, এই যে এরকম করে গুণগুণ করে তার মনোবল না কমেই আমার মনে হয় তাদেরকে একটু সাহস দেওয়া উচিত, সেটা একটা বড় ব্যাপার। কর্মজীবী নারীরা কিভাবে নিজেদের নিয়মিত স্ক্রিনিং করতে পারেন? ওই যে বললাম বাইরের দেশে এরকম একটা কতগুলো ব্যাপার থাকে, অকুপেশনাল হ্যাজার্ড গুলো এড়ানোর জন্য ওদেরই নিজস্ব ব্যবস্থায় ডাক্তার প্রতিদিন নিয়মিত চেক আপের ব্যবস্থা থাকে। তা আমাদেরও যেরকম অফিসগুলো আছে, কর্পোরেট অফিস বলেন, হসপিটাল বলেন, সব জায়গাতেই যদি এরকম মাসিক বা না হোক 6 মাসে যদি একটা চেক আপে হেলথ চেক আপের ব্যবস্থা থাকে, যে সবারই একসাথে হেলথ চেক আপ হয়ে গেল, সেটার ভিতরে একটা ব্রেস্ট স্ক্রিনিং, একটা আল্ট্রাসাউন্ড বা একটা মেমোগ্রাফি ঢুকায় দেওয়া যায়, তাহলে মনে হয় তাদের জন্য একটু সুবিধা হয়। আমাদের বাংলাদেশে সরকারিভাবে একটাই ক্যান্সার সাপোর্ট সেন্টার, যেটা মহাখালীতে ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল। এটার বাইরে প্রাইভেট যে ক্লিনিকগুলি আছে বা হসপিটালগুলি আছে মানে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য, আপনি যেখানে কাজ করছেন ক্যান্সার আহসান মিশন, সেখানে আপনাদের টোটাল ট্রিটমেন্ট প্রটোকল বা খরচ বা ওভারঅল আমি একটু শুনতে চাই আপনাদের। আমি একটা আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পারি, স্পেসিফিকলি তো বলতে পারছি না ভাবে। যখন একটা ব্রেস্ট ক্যান্সার নিয়ে বা একটা ব্রেস্টের গোটা নিয়ে বা একটা কিছু নিয়ে পেশেন্ট আসলো, তখন আমরা প্রথমে ওর আলট্রাসোনোগ্রাফি, মেমোগ্রাফি, বায়োপসি, তারপরে কিছু স্টেজিং ইনভেস্টিগেশন, এরপর ক্যান্সার বায়োলজিটা জানার জন্য ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটা স্পেসিফিক পরীক্ষা আছে, সেগুলো করি। তো ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে দেখা যায় পেশেন্টের মোটামুটি ওখানে 30 থেকে 35-এর মতো একটা খরচ হয়। এরপর যখন ট্রিটমেন্টটা শুরু হয়, যদি কেমোথেরাপি দিয়ে শুরু হয়, তাহলে দেখা যায় যে ওখানে কেমোথেরাপির ওষুধপাতি পেশেন্ট যখন কেনেন, আমরা চেষ্টা করি যে কোম্পানি ডাইরেক্ট প্রাইসে যেন তারা সেটা পেতে পারে। তো সেই ক্ষেত্রে পেশেন্টকে একদম দোকান থেকে অনেক প্রাইসে কেনার দরকার হয় না। আর ডে কেয়ার সেন্টারে দেখা যায় যে মাসিক বেডগুলোতে যে প্রতিদিনের একটা খরচ থাকে 5 থেকে 7 হাজারের মতো, সবকিছু মিলে একটা খরচ হয়। আর ওষুধ তো 8 সাইকেলের মতো একটা কেমো দেওয়া লাগে। হিসাব করলে দেখা যায় যে পেশেন্টের ওই সময় 65 থেকে 70-এর মতো একটা খরচ হয়। আর সাথে প্রত্যেকটা কেমোর আগে পিছিয়ে কিছু টেস্ট করতে হয় যে পেশেন্টের রক্তটা ঠিক আছে কিনা, তাকে নেক্সট কেমো দেওয়া যাবে কিনা, এগুলোর জন্য। তো ওগুলো যদি আমরা হিসাবে নিই তাহলে দেখা যায় মোটামুটি 90-এর মতো খরচ হয় ইন 3 to 4 মান্থস। আর এরপর যখন অপারেশনের সময় আসে, তখন আমাদের কাছে যখন পেশেন্টগুলো আসেন, ওনাদের 3 থেকে 4 দিনের থাকা খাওয়া, সাধারণ বিছানায় যদি হিসাব করি, তখন 70 থেকে 90-এর মতো একটা খরচ হয় অপারেশনের সময়। অপারেশনের যাবতীয় জিনিসপাতি, ড্রাগস, তারপরে এক ব্যাগ ব্লাড, মাংসপেশি পরীক্ষা, এগুলো। এরপরে যদি পেশেন্টের রেডিওথেরাপি লাগে, সেটাও রেডিয়েশনটা কতটুকু লাগবে, ফ্র্যাকশনেটেড দিবে, হাইপোফ্র্যাকশনেটেড দিবে নাকি লং স্ট্যান্ডিং দিবে, এটাও পেশেন্টের তখন ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর চিন্তা করে প্লাস তার শারীরিক অবস্থা চিন্তা করে ওটা রেডিয়েশন অনকোলজিস্টরা বিবেচনায় নিয়ে আসেন যে কতটুকু দিলে উনি গ্রহণ করতে পারবেন। তো সেইগুলো যদি ওভারঅল চিন্তা করি, খুব কম খরচের ভিতরে চিন্তা করলে 7 থেকে 8 মাসের ভিতরে পেশেন্টের একটা খরচ আসে নিয়ারলি 2.5 থেকে 3 লাখ মিনিমাম। এছাড়া আরো বাড়তে পারে। কারো যদি HER2 পজিটিভ থাকে, যে ট্রাস্ট্রিজুম্যাব ইনজেকশন নিতে হলো, বা হাড় ক্ষয় রোগ আছে তাদের জোলিনড্রোনিক অ্যাসিড নিতে হলো, তো তাদের ক্ষেত্রে ওগুলো অ্যাড হতে থাকে। আর ট্রাস্ট্রিজুম্যাব তো একটু খরচবহুল। ইমিউনোথেরাপি যদি দিতে হয়, ইমিউনোথেরাপি এক একটা ইনজেকশন 55 থেকে 85-75 করে দাম পড়ে 1000 এক একটা ইনজেকশন।
তো প্রাথমিক অবস্থায় দেখা যায় এটা মোটামুটি 19 থেকে 21টার মতো নেওয়া লাগে। এরপর পেশেন্ট যদি বেয়ার করতে পারে ওটা কন্টিনিউ করে, সেটা দরকার অনুযায়ী তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তো সেই ক্ষেত্রে ওই ইমিউনোথেরাপি নিতে গেলে খরচটা দেখা যায় যে লাখে বাড়িয়ে যায়, 14 লাখের মতো চলে আসে। আচ্ছা, ওটা ছাড়া বাকি খরচটা দিনের ভিতরে হয়। আচ্ছা, আর একটা মানে প্রাসঙ্গিক একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে। আমাদের বাংলাদেশি পেশেন্টরা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রচুর পরিমাণে রোগী যায়, খরচের দিকটা মানে আপনার যদি কোনো এরকম অভিজ্ঞতা থাকে কেমন, মানে ডিফারেন্সটা কেমন, এবং ট্রিটমেন্ট কোয়ালিটিটাও যদি আমরা চিন্তা করি? ট্রিটমেন্ট কোয়ালিটির ক্ষেত্রে আমার তেমন কোনো বলার কিছু নেই, কারণ আমরা দেখি আমরা আসলে একটা গাইডলাইন ফলো করি, NCCN গাইডলাইন আর নাইস গাইডলাইন। ওই অনুযায়ী পেশেন্ট যে ক্যাটাগরিতে পড়ে সেভাবে ট্রিটমেন্টটা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এটা পার্শ্ববর্তী দেশে হোক আমাদের দেশে হোক মোরলেস তারা একই রকমই ফলো করেন। আর বিভিন্ন হসপিটালের সার্ভিস এক এক রকম। আমাদের কাছে মাঝে মাঝে কিছু পেশেন্ট আসে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন হসপিটালে, তো ওরা যখন ফলো আপে আসে অথবা ওখানে গিয়ে হয়তো অনেকদিন স্টে করতে পারেনি, চলে এসে পরবর্তী চিকিৎসাগুলো নেয়, তো অনেকটা ডিফার করে, তাদের বেশ খরচ হয়। বিশেষ করে একটা অন্য দেশে গিয়ে থাকা 2-3 জন মানুষ সহ ওদের প্রাথমিকভাবে দেখা যায় 7 থেকে 9 লাখ খরচ হয় প্রথম পর্যায়ে, সব পরীক্ষা নিরীক্ষা সহ। আর যদি ওই যে ইমিউনোথেরাপি লাগে তখন তো আরো বেশি। তবে তাদের কিছু কিছু মিশনারি হসপিটাল আছে যেটা তাদের লোকাল যে ওষুধপাতি তারা উদ্ভাবন করেছেন সেগুলো ব্যবহার করেন তারা, সেগুলোতে মনে হয় খরচ একটু কম। পেশেন্টরা এসে দেখা যায় যে বর্ডার থেকে যে পেশেন্টরা যায় ওরা এসে বলে অনেক কিছু ফ্রি চিকিৎসা দিয়ে দিয়েছে, ফ্রি ওষুধ দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় ওগুলো ফ্রি মানে এগুলো সব শিক্ষানবিশ প্রতিষ্ঠান যেখানে ট্রেনিং হয়, সেই জন্য পেশেন্টরা হয়তো বা ওখানে ফ্রি পান। ট্রেনিং ইনস্টিটিউট গুলাতে যেটা সুবিধা দেওয়া হয় যে অনেক ডক্টররা ট্রেনিং এ যান, সেই ক্ষেত্রে আমরা তো ট্রেনিংটা করি টাকা দিয়ে, তো ওই পেশেন্টদেরকে তখন ওভাবে করে সুবিধা দেওয়াটা হয়তো বা তাদের পক্ষে পসিবল হয়, আমাদের মতো না আর কি। সচেতনতা বৃদ্ধির জন্য সবচেয়ে জরুরি উদ্যোগ কোনটি বলে মনে করেন আপনি? মিডিয়া তো একটা বড় প্ল্যাটফর্ম, মিডিয়ার মাধ্যমে যদি আমরা বিভিন্ন রকম ভাবে সচেতন করতে পারি সেটা তো খুবই ভালো কাজ। আমি পার্সোনালি যেটা করি, আমাদের তো সবসময় মিডিয়া অ্যাক্সেস থাকে না, আমার যে পেশেন্টটা ট্রিটমেন্টে একটু ভালো হয়ে ফেরত গেলো আমি ওকেই বলি তোমার এরিয়াতে বাকিদেরকে সচেতন করবে, যাতে করে তার পাশের বাড়ি কেউ এই ব্রেস্টের সমস্যা নেই লুকাই না বসে থাকে, সে যেন অবশ্যই আগে আগে আসে। তো আমার মনে হয় একদম ব্যক্তি পর্যায়ে পেশেন্ট নিজে একটা ভালো মিডিয়া, আর বৃহৎ পর্যায়ে আপনারা হচ্ছেন বড় মিডিয়া এটা সম্বন্ধে সচেতন করার জন্য। এটা আপনি ভালো বলেছেন যে ভিকটিম মানে যে সার্ভাইভার বা যে পেশেন্ট, সেই কিন্তু আরো সে মোটিভেট করতে পারে যে যখন ভালো একটা কিছু পায়, একটা ভালো ট্রিটমেন্ট নিয়ে সে মনে করে যে সে সুস্থ হয়ে ফেরত যাচ্ছে, সে হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন। ব্যক্তিগতভাবে আপনি তো চিকিৎসক, ঠিক আছে, বাট ব্যক্তিগতভাবে আপনার কোনো ইনিশিয়েটিভ আছে কিনা যে প্রত্যেক বছর এই যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কিছু অ্যাক্টিভিটি করা, বা এটার বাইরেও আপনি কিছু করেন কিনা? আমার হসপিটাল থেকে আসলে অ্যারেঞ্জ করে, তো হসপিটালের সাথে বিভিন্ন প্রোগ্রামে আমি জড়িত থাকি, এটাই কাজ করছি। আমি একদম সোললি ব্রেস্ট ক্যান্সার উপর কাজ করতেছি মনে হয় লাস্ট 3 ইয়ার্স। তার আগে তো জেনারেল সার্জন, যেহেতু জেনারেল সার্জারি করতাম, আস্তে আস্তে দেখলাম যে আমার রোগীর সংখ্যা সব বেশিরভাগই 80% পেশেন্টই আউটডোর আমার ব্রেস্টের পেশেন্ট। সো আমি নিজেকে আস্তে আস্তে ব্রেস্ট সার্জনের দিকেই নিয়ে যাচ্ছি। তো ব্রেস্টে নিয়ে কাজ করি, উত্তর আরব বেজে আমরা কিছু কিছু ছোট ছোট ক্ষেত্রে করি। অনেক আগে বোধহয় আমার বাচ্চার স্কুলে একবার একটা জাস্ট ওদেরকে একটা সচেতনতামূলক একটা ছোট 15 মিনিটের ইয়ে করেছিলাম। তো আমার মনে হয় স্কুলেও করা যায় এটা, বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সার যেরকম 9 বছরের বাচ্চাদেরকে আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করি, ওই সময়টাই ব্রেস্ট নিয়েও কথা বললে তাদের মারা তো থাকে, তো টিচাররা থাকে, তাদেরকে এটা অ্যাওয়ার করা যায় ছোট ছোট প্রোগ্রামগুলো। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। শেষমেশ যেটা জানতে চাই সেটা হলো যে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন, এই অক্টোবর মাসকে কেন্দ্র করে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে আমরা যেটুকু চেষ্টা করছি, যারা আমাদের শুনছেন বা দেখছেন তাদের জন্য সচেতনতামূলক আপনি কোনো বার্তা, বিশেষ বার্তা দিতে চান কি? জি, অবশ্যই একটু বলতে চাই কিছু। আমার দর্শক শ্রোতাদের জন্য বলতে চাচ্ছি, আমরা অনেক বছর যাবৎ এই অক্টোবর মাসটাকে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করে আসছি এবং আপনাদের ভিতর সচেতনতা জাগানোর চেষ্টা করছি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের পরিলক্ষিত হয় যে এই সচেতনতামূলক কথাগুলো শুনে আপনারা দুশ্চিন্তায় পড়ে যান। উল্টা এই দুশ্চিন্তাটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি আপনারা সচেতন হন। আর স্তনের সমস্যা এটা নিয়ে লজ্জা না পেয়ে ঘরের ভিতরে না থেকে অবশ্যই একজনের সাথে একটু পরামর্শ করবেন। আপনার যদি পুরুষ ডাক্তারের কাছে না যেতে চান, অ্যাটলিস্ট মহিলা ডাক্তার, গাইনি ডাক্তার, তাদের কাছেও যেতে পারেন।
তাদের কাছে গিয়ে একটু চেক আপটা করে সচেতন হওয়া যে হ্যাঁ আপনার এটাতে কোনো খারাপ কিছু আছে কি নাই। ব্যথা হচ্ছে না বলে ঘরে বসে থাকবেন না। আর একটা জিনিস, এই সচেতন হওয়াটার ব্যাপারটা শুধু আমাদের ডাক্তারদের দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব। আপনাদের পাশে বাসার কারো ক্যান্সার হতে পারে, আপনার আত্মীয় হতে পারে, আপনার ছেলে মেয়েদের কারো ভিতরে বা বাবা মার কারো থাকতে পারে। তো যখন যেই পরিবারেই ক্যান্সার হোক, আমি চাবো ওই পরিবার একটা দায়িত্ব পালন করেন, আপনার আশপাশের মানুষকে একটু সচেতন করেন, এবং আপনাদের এলাকায় যখন বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান হয় তাদেরকে একটু বার্তাটা দেওয়া যে হ্যাঁ ক্যান্সার নিয়ে ভয় না পেয়ে আগে চিকিৎসা আসা, আগে চিকিৎসা আসলে সেটাকে অবশ্যই নির্মূল করা সম্ভব। আর্লি ডিটেকশনে আসলে আমরা ক্যান্সারটাকে ট্রিটমেন্ট দিতে পারি, কিন্তু যখন অনেকখানি ছড়িয়ে আসেন তখন আমাদের হাত পা বেঁধে যায়, আল্লাহ ছাড়া তখন আমাদের কোনো উপায় থাকে না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময়ের একটা বিশেষ অংশ দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শক শ্রোতা যারা শুনলেন তারা কিছুটা উপকৃত হয়েছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য। তাই নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। আমাদের জীবন হোক স্বাস্থ্য, আশা ও স্বপ্নে আলোকিত। বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায়, নতুন বিশেষজ্ঞ অতিথি নিয়ে। সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।